বারাণসীর গঙ্গায় স্নান করলে নাকি পাপ ধুয়ে যায়। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে মৃত্যুর পর শেষ কাজ সম্পন্ন করলে তার নাকি পুনর্জন্ম হয় না। মুখ্য লাভ করার সব থেকে পবিত্র জায়গা নাকি এই বারাণসী। তাই জন্যই তো ভগবান শিব তার প্রথম বাসস্থান হিসেবে বেছে নিয়েছিলেন এই বারাণসীকে, যে বারাণসীতে এসেছিলেন স্বয়ং পঞ্চপাণ্ডব মহাদেবকে খুঁজতে। আর তাই জন্যই আমরা মহাদেবকে খুঁজে পেতে, মহাদেবের আশীর্বাদ পেতে বারবার পৌঁছে যাই এই বারাণসীতে, আর খুঁজে যাই নানা ইতিহাস, 84টা ঘাটের ইতিহাস। এখানে এমনও একটা কুয়ো রয়েছে যে কুয়োতে নিজের মুখের ছায়া দেখতে না পারলে মনে করা হয় 6 মাসের মধ্যে তার নাকি মৃত্যু পর্যন্ত হবে। এখানে রয়েছে এমন একটি মন্দির, যে মন্দির আজও অভিশাপের ন্যায় বেঁকে রয়েছে। কতই না ইতিহাস রয়েছে এই বারাণসীতে। তাই আমরা অনেকেই যাই বারাণসী ঘুরতে। প্রপার বাজেট নিয়ে যদি পকেটে কম খরচে ঘোরা যায় তাহলে মন্দ হয় না। আর তাই জন্যই জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আজকে তোমাদেরকে ঘোরাতে নিয়ে চলে এলো কম বাজেটে বারাণসী ট্যুর। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গল্প। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে আর নতুন আরও একটা ট্যুর গাইডের ভিডিও নিয়ে। কোথায়? বারাণসী ট্যুর গাইড। আগেও তোমাদেরকে আমি আগের বছর বারাণসী ট্যুর গাইড দিয়েছিলাম। অনেকের অনেক কোশ্চেন থাকে, অনেক কিছু জানার থাকে যে নতুন বছরে বারাণসী কেমন হয়, বারাণসী নতুনভাবে কি আপডেট আসে। 2025-26-এ যারা আসছো তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আর এই ট্যুর গাইডের মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলস দেবো যে তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কি দেখবে। চলো তাহলে শুরু করা যাক আজকে এই ট্যুর গাইডের ভিডিও। আর আমি এখন বর্তমানে আছি রাজঘাট, আর আমার পাশেই হচ্ছে নমঘাট। এখান থেকে আমি এই ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য, এই ট্যুর গাইড। আর অবশ্যই যাদের যাদের কোনো রকম প্রয়োজন হবে, কোনো কিছু কোশ্চেনের দরকার হবে, ইনস্টাগ্রাম নতুন টেস্টেই আছে, তোমরা গিয়ে অবশ্যই ফলো করে দিও বা আমাকে মেসেজ করতে পারো। চলো বারাণসী ট্যুর গাইড আজকে আমি তোমাদেরকে দেখাই যে 2 রাত 3 দিনে বারাণসী কি করে ঘোরা যায়। আর কেউ যদি চাও এটাকে 3 রাত 4 দিনেও ঘুরতে পারো। তো চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কীভাবে আমরা বারাণসী পৌঁছাবো হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে। চলো দেখে নিই আমাদের কি ট্রেনের অপশান আছে। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন যায় বারাণসী স্টেশনের উদ্দেশ্যে। অকালততা এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, কলকাতা জম্বুতাওয়ি এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া হলো 375 টাকা থেকে 435 টাকা পর্যন্ত, ও এসি কোচের ভাড়া 1020 টাকা থেকে 2720 টাকা পর্যন্ত। টিকিট বুক করার সময় একবার চেক করে নেবে। এছাড়া আমি শেষবার গেছিলাম, তা হলো সব থেকে সোজা উপায় ও তাড়াতাড়ি বারাণসী পৌঁছানো যায়। আমি হাওড়া থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত গেছিলাম ও সেখান থেকে অটো করে পৌঁছে গেছিলাম একদম বারাণসীতে। অনেক ট্রেন পাওয়া যায় যেগুলো দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত যায়, এরপর সেখান থেকে শেয়ারিং অটোতেই যাওয়া যায় একদম বারাণসীর জনপ্রিয় ঘাটগুলোর কাছে। বারাণসী স্টেশনের বাইরে বেরোনোর পর যদি তোমাদের মনে হয় বারাণসী, আর যদি তোমাদের মনে হয় যে বারাণসীর টিকিট পাওনি, সেক্ষেত্রে তোমরা দীনদয়াল উপাধ্যায় DDU থেকেও খুব সহজে কম খরচে আসতে পারবে বারাণসীর একদম মেন ঘাটগুলোর কাছে। সেগুলো একবার তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো যারা দুন বা এই সমস্ত ট্রেনগুলোর টিকিট পাবে না, তারা DDU চলে আসলে তোমরা এখান থেকে সহজে বারাণসী যেতে পারবে। তো ওই জন্যে ওটা দেখানোর জন্যই আমি কিন্তু আরও DDUতে নেমে গেলাম। আমি চাইলে দুনে করেও বারাণসী যেতে পারতাম। এই যে আমরা এই ওভারব্রিজটা দিয়ে উঠে যাব, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2 লেখা আছে। এখান থেকে উঠে আমরা চলে যাব বাদিকে। এই চলে এলাম আমরা দীনদয়ালু উপাধ্যায় স্টেশনের বাইরে বা মোগলসরাই স্টেশন। এখন আমরা এদিকে যাচ্ছি। এখানে পরপর দেখছি রেলেরই এই যে ওয়েটিং লাউঞ্জ আছে, ক্লক রুম আছে, সব এখানে আছে। এদিকে इधर से बनारस भी मिलता है? कितना लेता है? गोदलिया चौक के वो पहले वाला चौक क्या नाम है? मैदागी। ये छोड़ रिजर्व में 250 रिजर्व में 250 होता है। अच्छा, शेयरिंग में 50, 5 জন लेता है। আচ্ছা, তো এখান থেকে তোমরা এরকম রিজার্ভ বা শেয়ার যেটা খুশি করে নিতে পারো। তো এখন এখান থেকে যাচ্ছি আমরা পাড়াও বলে একটা জায়গাতে। পাড়াও থেকে আমরা যাব মাদাকি বলে একটা জায়গাতে। ভাইয়া পাড়াও কিতনা কিরায়া? 20 রুপয়ে। এসে পৌঁছালাম, এই হচ্ছে পুরো পাড়াও। এখানে আমাদের অটো নামিয়ে দিল, আর মাদাকির গাড়ি আমরা এই সামনে থেকে হয়তো পেয়ে যাব। বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে মাদাকি যাওয়ার জন্য। ওই পর্যন্ত 20 টাকা ভাড়া নেবে, মানে আমরা প্রথমে এলাম 20 টাকা, আবার 20 টাকা, 40 টাকায় আমরা পৌঁছে যাব ওই পর্যন্ত। তারপর এখান থেকে হেঁটে আমাদেরকে পৌঁছাতে হবে 10টার সময় ঘাট না
মণিকর্ণিকা ঘাটের কাছে, তো ওখানেই আমাদের হোটেল। যারা যারা বারাণসী ট্রেন বেশি পাবে না তারা দীনদয়াল উপাধ্যায় থেকে এরকমভাবে আরামসে যেতে পারো, প্রচুর গাড়ি অ্যাভেলেবেল। আর যারা 5 জন বা 4 জন গ্রুপে থাকবে একদম ডাইরেক্ট মাদাকি পর্যন্ত তোমরা ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবে, যেটা 250 টাকা নেয় ডিটিইউ থেকে, দীনদয়াল উপাধ্যায় স্টেশনের বাইরে থেকেই। এই যে কাশী স্টেশন ঢোকার আগে আমরা সাধারণত এই ব্রিজটাকে দেখি, দেখো। এবার দেখে নিই আমরা বারাণসী স্টেশন পৌঁছালে সেখান থেকে আমরা কিভাবে পৌঁছাবো এই সমস্ত ঘাটগুলোর কাছে। একদম চলে এসেছি বারাণসী স্টেশনের বাইরে। স্টেশনটা দেখলেই এত সুন্দর লাগে না, মানে বারাণসী আসার যে একটা ইচ্ছে সেটা যেন আরও বেড়ে যায়, আরও দ্বিগুণ হয়ে যায়। কি সুন্দর লাগে দেখো অলওয়েজ এই স্টেশনটাকে। এখন এই স্টেশনের বাইরে আসার পরে করে নিতে হবে টোটো অথবা অটো। আর অটো করে এরকম অটো পাওয়া যায়, এরকম অটো বা টোটো করে একদম সোজা চলে যাব গোদলিয়া চক অথবা দশাশ্বমেধ ঘাটের কাছে। এই হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড, আর এই যে এই অটোটাই করে আজকে আমরা যাব। এই দাদাকে বলে দিলাম। এই যে আমার পেছনে দেখছো গির্জাঘর, এই সামনেটাতেই নামিয়ে দিয়েছে। আর যেহেতু এই ভেতরে টোটো অটো এগুলো ঢোকে না, তাই তোমাদের আসলে এইখানেই কিন্তু নেমে যেতে হবে। এই সামনেই হচ্ছে গোদলিয়া চক, এই যে ব্যানারটা দেখা যাচ্ছে। আচ্ছা, যেভাবে হোক আমরা বারাণসী পৌঁছালাম, বারাণসী অথবা দীনদয়াল উপাধ্যায়। আর সেখান থেকে আমাদেরকে পৌঁছাতে হবে হোটেল কোথায় নেব। দশাশ্বমেধ ঘাট আছে, কাশী বিশ্বনাথ ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট আছে। তো এই সমস্ত ঘাটগুলোর কাছে নিলে আমাদের সাধারণত কী হবে, সন্ধে আরতি বা যে কোনো যে প্রোগ্রামগুলো হয় বা সেখানে সাধারণত সবাই স্নান করতে আসে, এই জায়গাগুলো সবথেকে কাছে হয়। সেজন্য আমি একবার এসে থেকেছিলাম দশাশ্বমেধ ঘাটের কাছে, আর এইবার যে আমি তোমাদের ভিডিওটা গিফট করছি, এইবার এসে আমি থেকেছি মণিকর্ণিকা ঘাটের কাছে। এছাড়াও গোদলিয়া যে চক আছে, যে গোদলিয়া চক থেকেও কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটটা কাছে পড়ে, তো সেখানেও তোমরা থাকতে পারো। চলো তোমাদেরকে আমি 4-5টা হোটেল দেখিয়ে দিই, যে তোমরা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি যদি থাকতে চাও তাহলে কোথায় তোমরা নেবে হচ্ছে এই হোটেল। মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা, এই হচ্ছে মন্দির, আর এইখানে এই হচ্ছে সংকটা গেস্ট হাউস। এখানে আজকে আমরা থাকবো, তাই তো? চলো, ওই সব বুকিং করেছে, বুকিং আমাদের আগে থেকে অনলাইনে করা। চলো, আমাদের চেক ইন চলছে। এই সময় হোটেলের ভাড়াটা একটু বেশি, এখন 2500 টাকা করে, তাই তো? এই হচ্ছে আমাদের 301 নম্বর রুম। আসার কথা ছিল আরও 2 জনের, 4 জন তো হামেশাই থাকা যাবে। এসি আছে, চলছে প্রায় 2500 টাকা। 4 জন থাকলে অনেক অর্থ হতো আমাদের জন্য, কিন্তু আমরা এই 2 জন আছি। আর এটা হচ্ছে ছাদ, ওহো হেভি তো। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই হোটেলটার নাম হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউস। 301 আর 302 এই রুমটাকে বুক করলাম। এসি আছে কিন্তু রুমটায়, পাখাও আছে, টেবিল আছে, পুরো রাখার ব্যবস্থা একদম সুন্দর, বেশ সাজানো গোছানো কিন্তু জায়গাটা। রুমটার চার্জেস নিচে কিন্তু এখানে 1400 টাকা, অন্য সময় কিন্তু এটা 1500-1600 টাকা থাকে। আর আমরা সিজনেই এসেছি, এখন কিন্তু এখানে পুরো সিজন চলছে, তো অনেকটা কিন্তু চিপ রেটে পেয়ে গেছি। এই দেখো বিশালক্ষী পেইং গেস্ট হাউস। চলো তোমাদেরকে এইখানের রুম দেখিয়ে আনি। এই ভেতরে একটু ঢুকতে হয়, লোকেশনটা বলে দিই। এখানে একটা রেমন্ডের দেখো দোকান আছে, আর সব থেকে নিয়ারেস্ট লোকেশন বলবো এই যে রাস্তার যে মোড়টা, চৌমাথাটা, যেখান থেকে এই যে মন্দিরের রাস্তায় ঢুকে যেতে হয়, এইখান থেকে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে এই বিশালক্ষী, এরকম লেখা আছে চারিদিকে। তো এই রুমটার ব্যাপারে তোমাদের বলে দিই, এটা কিন্তু 799 টাকা করে এই রুমটা, কিন্তু একজনের জন্য। 2 জন আসলে কিন্তু এই রুমটা হয়ে যায় 1000 টাকা, আরও 200 টাকা বেশি দিতে হয়। তো বেশ কিন্তু ভালো, ঠান্ডা আছে, এসিও চলছে। তোমরা কিন্তু এখানে এসেও থাকতে পারো যাদের বাজেট একটু কম। এই যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে পুরো 4 বেড। এই যে রুমগুলো আছে, এই রুমগুলোর ক্ষেত্রে যদি 4 জন থাকো এই রুমটার মধ্যে, তাহলে কিন্তু 1600 টাকা মতন পড়বে। ব্যাস, আমরা হোটেল নিলাম মোটামুটি আমাদের বাজেটের মধ্যে। যার যেমন বাজেট সে সেরকম বাজেটের মধ্যে হোটেল নিল। খাওয়া দাওয়া কোথায় করব, এটা একটা বড় কোশ্চেন। দেখো, 3 বেলা যদি তোমরা পুরো ফ্রিতে খেতে চাও তারও উপায় আছে, আর 3 বেলা যদি তোমরা একটু ভালো খাবার খেতে চাও, সবই ভালো খাবার। তবে আমি কয়েকটা ভালো খাবারের সন্ধান তোমাদের দিচ্ছি, আর কোথায় খাওয়া দাওয়া করলে তোমরা টাকাও বাঁচাতে পারবে সেটাও চলো একবার দেখে নেওয়া যাক। সব এখন আরতি দেখে ফিরছে,
আর এই রাস্তাতেই গোদলিয়া চক যাবার রাস্তাতেই এখানে একটা দোকান দেখতে পেলাম, 80 টাকা নাকি থালি, নো অনিয়ন নো গার্লিক, আর লেখা বাংলায় লেখা আছে পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া। তাই জন্য ভাবছি এখানেই খাওয়া দাওয়া করব। আমি নিলাম ভেজ চাউমিন আর ভাই নিল হচ্ছে থালি, তো এইগুলো এখন খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে এখানের মেনু। এই ভেজ চাউমিন দিয়ে গেল, ভালোই বেশ খেতে, একদম হাক্কা কম তেলে। খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর অপশান, অনেক রকমের খাবার দাবার কিন্তু পাবে আমরা যে জায়গাটায় আছি এই জায়গায়। আর দোকান প্রসারেরও কোনো অভাব নেই। সামনে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর এখানে কিন্তু পাওয়া যায় লস্যি, প্রচুর কিন্তু সস্তা, 20 টাকায় 6খানা এরকম মোমো খেলাম। মোমো খেয়ে এই দশাশ্বমেধ যে ঘাট আছে এই রাস্তাটায় চলে এসেছি। এখান থেকে আমরা যাচ্ছি এখন কাশীর যে সবথেকে বিখ্যাত চাটের দোকান, সেখানে চাট খেতে যাচ্ছি। দেখো চলে এসেছি কাশী চাট ভান্ডার, এটাই কিন্তু সবথেকে পপুলার একটা চাট খাওয়ার জায়গা। এই হচ্ছে কিন্তু কিছুটা রেড চাট, কোনোটাই কিন্তু 70 টাকার ওপরে নয়। আমরা যে চাটগুলো খাবো সেগুলো হচ্ছে 50 টাকা করে। আমাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে এই চাট। দারুণ বানিয়েছে সবকটা চাট, কিন্তু দারুণ খেতে। গোদলিয়া পান ভান্ডার, তো এখানের কিন্তু একটা পপুলার পান ভান্ডার। এদের দেখো গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত জায়গায় কিন্তু এদের পান নাকি খুব ফেমাস। দেখো খিচুড়ি বানানো হচ্ছে, খিচুড়ি বাবা কা মন্দির। একটা প্লেট দাও দাদা। আচ্ছা কোথায় বসবে? এখানে ও যে দিচ্ছে ওকে বলো। বারাণসীতে এলে এই খিচুড়ি বাবার খিচুড়ি না খেয়ে কিন্তু একদমই যাওয়া যাবে না, খুব জনপ্রিয়। মণিকর্ণিকা ঘাটের কাছ থেকে হেঁটে হেঁটে কিন্তু চলে এলাম রামঘাটের দিকে। আর এই রামঘাটে কিন্তু একটা বিখ্যাত কচুরির দোকান আছে। এই কিন্তু চলে এলাম রাম ভান্ডারের কচুরি খেতে, খুব জনপ্রিয় কিন্তু একটা দোকান, কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষ কিন্তু এখানে কচুরি খেতে ভালোবাসে। অনেকটা কিন্তু তাড়াতাড়ি আসতে হয়, 10টার মধ্যে নাকি শেষ হয়ে যায়, এরকম একটা তরকারি আছে। আর এই দেখো কচুরি, এই কচুরিটার দাম এক পিসের দাম 30 টাকা। আর এটা কিন্তু পিওর ঘিতে তৈরি করা হয়। দেখো চলে এসছে এখন ব্লু লস্যি শপ, খুব জনপ্রিয় কিন্তু একটা দোকান। দেখো এখানে লস্যি কিন্তু খুব জনপ্রিয়। আর এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট বা আমাদের যে কাশী বিশ্বনাথ যে মন্দির, সেই রাস্তাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে এইখানে হচ্ছে আমাদের ফ্যামিলি গেস্ট হাউস, আর এইখানেই হচ্ছে দেখো বাবা লস্যি। আগেরবার এখানে আমার লস্যি খাওয়া হয়নি, তাই জন্য এবার এখানেই লস্যি খাবো ভাবছি। খুব ফেমাস, দেখো রিকমেন্ডেড বাই ট্রিপ অ্যাডভাইসার। দারুণ খেতে বাবা লস্যি। এখানকার এরিয়ার মধ্যে একটা জনপ্রিয় দোকান, তোমাদেরকে দেখালাম যে রিকমেন্ডেড বাই ট্রিপ অ্যাডভাইসার লেখা আছে। তবে তোমরা 3 বেলাই অন্নপূর্ণা ভোজনালয়, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে, সেখানে 3 বেলায় ফ্রিতে সুস্বাদু খাবার খেতে পারো। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সমস্ত কিছুই তোমরা এই অন্নপূর্ণা মন্দিরে পেয়ে যাবে। এই ভোজনালয়ের সন্ধান পাবার পর যেই কদিন বারাণসীতে ছিলাম, প্রতিদিন এখানেই সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া করেছি। এখানে কিন্তু খাওয়া দাওয়া অবশ্যই করবে, দারুণ একটা কিন্তু জায়গা। খাওয়া দাওয়া তাহলে হলো, আমাদের সব কিছু হলো। তো প্রথম দিন আমরা যে কোনো ট্রেনে করে যদি আসি, যদি দুন এক্সপ্রেসে আসি, সেটা সবথেকে একটা ভালো অপশন। সেখানে তোমরা প্রায় 11টার মধ্যে পৌঁছে গেলে কী হবে, এখানে যেমন হোটেলের নিয়ম 12টা 11টার মধ্যে চেক ইন, তো তোমরা এই টাইমের মধ্যে চেক ইন করে নিতে পারবে। আর সেটা তোমাদের সুবিধা হবে। ব্যাস যেদিনকার এলে সেদিনকারের কাজ কী থাকবে, হোটেলে আসো, একটু রেস্ট নাও। ট্রেনের জার্নিটা হয়েছে, স্লিপারে হোক বা এসিতে হোক, জার্নি তো হয়েছে। ব্যাস এবার রেস্ট নিয়ে বিকেলবেলাটা বেরিয়ে পড়ো। কোথায় বেরোবে বিকেলবেলাটা? আরতি দেখতে। প্রথম দিনই আরতি দেখার কাজটা সেরে ফেলো। এইবার আরতি দেখবো কিভাবে, আরতি কি বোটে দেখবো নাকি ঘাটে বসে দেখবো, চলো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ দ্বার, দেখো কি সুন্দর। আর কত লঞ্চ দেখো, এখানে সবাই চড়ছে। এই যে কাশী বিশ্বনাথ গেট, আর ঠিক এখান থেকেই এখন আমরা উঠবো এই নৌকাতে, এই লঞ্চে। रुकिए मेरे मम्मी आ रहा है, मम्मी को पहले बैठाइए। এই যে আমরা এখন লঞ্চে উঠছি এই যে নৌকোটাতে, কারণ আমাদের এটাই করে একদম আমাদের দেখাবে হচ্ছে आरती देख पाएंगे ना? यस यस। कहाँ पे पैर रखेंगे? ये तो इधर तो हेड है। ओके, তোমরা যখন আসবে বারাণসীতে
তখন তোমরা এসে যে কোনো ঘাটে, যে ঘাটের কাছেই তোমরা থাকো না কেন, যে কোনো ঘাটের কাছে আসলেই বিকেলবেলা করে তোমরা পেয়ে যাবে এরকম শেয়ারেবল লঞ্চ, যেখানে 100 টাকা, 150 টাকা, 80 টাকা তোমাদেরকে একটুখানি বার্গেন করে নিতে হবে। আমাদের প্রতিজন হিসেবে 100 টাকা করে নিল। আর আমি প্রতিবার এসেই উঠেছি হচ্ছে দশাশ্বমেধ ঘাটের সামনে থেকে, তাই এবার কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে থেকে এসে উঠলাম। এই যে মন্দির দর্শন করে এখান থেকে বেরোলাম, তারপরে মণিকর্ণিকা ঘাটে গেলাম, আর পাশেই মণিকর্ণিকা ঘাট হচ্ছে এখানেই, আর তারপরেই চলে এলাম এই লঞ্চে, মানে একদম কাছে, আর আমরা যেখানে চাইবো সেখানেই আমাদেরকে নামিয়ে দেবে। আমরা এই যে এখন লঞ্চে করে যাচ্ছি, প্রত্যেকটা জায়গাকে মানে অনেক কটা ঘাট আমরা দেখতে দেখতে যাব। যেমন এই ঘাটটা হচ্ছে মীর ঘাট। সময় আপডেট 7টা বাজে, আর আমাদের এখানের এই দশাশ্বমেধ ঘাটের কাছের আরতি চালু হয়ে গেল। এই দেখো, এই যে আন্টির থেকে আমরা নিলাম হচ্ছে গিয়ে জলে ভাসানোর জন্য এরকম সুন্দর প্রদীপ। ব্যাস, আমরা বিকেলবেলাটায় আরতির জন্য বসে পড়লাম, আরতি দেখে ফেললাম, রাতে খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিনের কাজ কি? পরের দিনের আমাদের কাজ হচ্ছে এই কাশী বিশ্বনাথ মন্দিরের যে চারিপাশের বিভিন্ন ঘাটগুলো আছে সেই ঘাটগুলোকে একটু এক্সপ্লোর করা, সেই ঘাটগুলোকে ঘুরে দেখা, আরও যা যা আছে সেগুলোকে একটু ঘুরে দেখা। আমরা কিন্তু এখন দ্বিতীয় দিনে আছি। তো এই দ্বিতীয় দিনে আমরা কিভাবে কি ঘুরবো, চলো সারাদিন ধরে ঘুম থেকে ওঠার পরে, আমাদের এই হোটেলে ঘুম থেকে ওঠার পরে আমরা কি দেখব আর কি ঘুরবো এই কাশী বিশ্বনাথ মন্দিরের চারিপাশে, চলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁটতে হাঁটতে চলে এলাম এই গোদলিয়া চৌরাস্তার কাছে। জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টার। আর এখান থেকে কিন্তু তোমরা যে টিকিটটা হয় 300 টাকার, যদি তোমরা তাড়াতাড়ি জেনারেল লাইন ছাড়া যেতে চাও, সেটাও কিন্তু তোমরা এখান থেকে 300 টাকার কুপনটা কেটে তারপরে ভেতরে কিন্তু তাড়াতাড়ি পুজো দিতে পারবে। অনলাইনে কিন্তু এই দর্শন করার যে কুপনটা হয় সেটাও কেটে নেওয়া যায়। সুগম দর্শনের জন্য কিন্তু 300 টাকা পার পার্সন লাগে। প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। এই হচ্ছে 4 নম্বর গেট। তো গেটটা এখান থেকে বন্ধ ঠিকই, কিন্তু পাশ দিয়ে একটা জায়গা আছে যেখান থেকে তোমরা ঢুকে কিন্তু একদম ভেতরে চলে যেতে পারবে। তবে আমি তোমাদেরকে বলবো 1 নম্বর গেট দিয়ে যদি তোমরা যাও পেছনটা ঘুরে, সেক্ষেত্রে কিন্তু তোমরা মন্দিরটাকে ভালোভাবে দর্শন করতে পারবে। ছবি তোলার থাকলে ওখান থেকে ছবিও তুলতে পারবে। এখন যে এই মন্দিরের ভেতর আছি না, এখানে ঢুকতে গেলে আমাদের যে ব্যাগটা আছে এই ব্যাগটাকে প্রথমে করতে হবে জমা, না হলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। আর মোবাইলটা নিয়ে যে গেটটা পর্যন্ত যাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই গেটের পরে কিন্তু মোবাইল নিয়ে আর যেতে দেবে না। তো আমার পেছনে হয়ে গেল সিকিউরিটি চেক। এখন এই রাস্তাটা দিয়ে যাব হচ্ছে মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ যে সোনার একদম চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু কাশী বিশ্বনাথ আছেন। আর দেখো কত পুণ্যার্থীদের ভিড়। একটুখানি এই মন্দিরের ওপেন কখন হয় আর কিভাবে তোমরা আরতি দেখবে সেটাও একটু বলে দিই। মন্দির কিন্তু রাত 2:30টার সময় ওপেন হয়ে যায়। মানে যারা তোমরা মন্দিরে বাবাকে দর্শন করতে চাও না, তারা তোমরা কি করবে, রাত 12:30 1টার মধ্যে এখানে চলে আসবে, লাইনটা দিয়ে দেবে। লাইনটা দিয়ে 2:30টা থেকে কিন্তু তোমরা এই মন্দির দর্শন শুরু হয়ে গেল। মন্দিরের গেট ওপেন হয়ে গেল, তোমরা শুরু করে দিলে দর্শন। একটা আরতি হয় যেটাকে বলা হয় মঙ্গল আরতি। আমি এই যে লিস্টটা দিয়ে দিলাম, এইটা তোমরা একবার ফলো করে নাও। এই অনুযায়ী কিন্তু তোমরা দেখবে 3টে থেকে 4টে পর্যন্ত একটা মঙ্গল আরতি হয়। তারপরে 4টে থেকে কিন্তু 11টা পর্যন্ত যে জেনারেল মানুষ, মানে আমাদের মতন মানুষরা, তারা কিন্তু করতে পারবে দর্শন। তারপরে হয় কিন্তু ভোগ আরতি, বাবাকে প্রসাদ দেওয়া হয়, সেই ভোগ আরতি হয়। এরপরেই সকাল সকাল পুজো শেষ করে ঘুরে নেব এই দশাশ্বমেধ অথবা মণিকর্ণিকা ঘাটের চারপাশের কিছু জায়গা। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট এই সাইডটায়, আর আমি এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এই ঘাটটাই হচ্ছে জনপ্রিয় আরতি ঘাট, আর ঠিক এই সাইডটা হচ্ছে ভার্চুয়াল এক্সপিরিয়েন্স মিউজিয়াম। দশাশ্বমেধের এই যন্তর মন্তর, প্রবেশ টিকিট 25 টাকা। আর এই দেখো, এটা হচ্ছে অনলাইনের জন্য, স্ক্যান অ্যান্ড পে করলে। তো আমি ভাবছি অনলাইনেও করে দেওয়া যাবে। তাহলে কি সুন্দর দেখো, এই ভেতরে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে, দারুণ লাগছে এই জায়গাটা। সব জায়গাতেই গেলে কিন্তু তোমরা বারাণসীর ইতিহাসগুলো দেখতে পাবে এই ভেতরে আসলে। খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছে।
যন্তর মন্তরের যে মেন অ্যাট্রাকশন, যেটার জন্য সবাই যন্তর মন্তর দেখে, সূর্যের ছায়া অনুযায়ী তখন কিন্তু এটা দিয়ে টাইম মেজার করা হতো। এখান থেকে আসার পরে ঘাটের, দশাশ্বমেধ ঘাটের কিন্তু তোমরা পুরো ফুল ভিউ পাবে। হচ্ছে মান মন্দির, তারপরে কিন্তু রাজেন্দ্র প্রসাদ ঘাট, আর তারপরে কিন্তু ওই যে দশাশ্বমেধ ঘাট। এই হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। দেখো, জানো যে এই মন্দিরটা এরকম হেলে থাকে, এটাও একটা অভিশাপের কারণেই কিন্তু এই মন্দিরটা কিছুটা হেলে গেছিল। এই হচ্ছে সিন্ধিয়া ঘাট। কোথায় উঠতে হবে একবার দেখো। এই এসে পৌঁছালাম চন্দ্রকূট, এই যে লেখা চন্দ্রকূট মন্দির, আর সিদ্ধেশ্বরী দেবী মন্দিরও বলা হয় কাশী বিশ্বনাথের এখানে। আর এখানেই আমরা এখন যাচ্ছি। এই যে আগে উঠেছে শিবশঙ্কর, দেখা ছায়া দেখা যাচ্ছে। সাবাস। 6 বছর না 6 মাস? আচ্ছা, বুঝলে, মানে এই যে চন্দ্রকূট যে জায়গাটা এসেছি, এই যে ওয়েলটা আছে, এখানে যদি আমরা ছায়া দেখতে না পাই নিজেদের, সেক্ষেত্রে নাকি 6 মাস পরে সে মারা যাবে, এরকম নাকি বলে সবাই। তো আমার কোনো আইডিয়া নেই, এটা আমি প্রথমবার দেখতে এলাম। চলো দেখি। সে নিচে ওই যে আমায়, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে আমি, এই যে আমরা সেফ জোনে আছি। ভগবান চন্দ্রদেব নাকি এই জায়গাটার প্রতিষ্ঠা করেছিল। দেখালাম চন্দ্রকূট। এখান থেকে ঢোকার পরে আমি চলে এসেছি এই ভেতরেই, দেখো লেখা আছে মা সিদ্ধেশ্বরী মন্দির। এই হচ্ছে মা সিদ্ধেশ্বরী দেবী, দেখতে পাচ্ছ তোমরা। 51টা শক্তিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে এই মা সিদ্ধেশ্বরী মন্দির। তোমরা চন্দ্রকূট মন্দির আর এই চন্দ্রকূটের এই জায়গাটা যখন দেখতে আসবে, অবশ্যই মিস করবে না এই জায়গাটা দেখার জন্য। চন্দ্রকূট তোমরা এখানে একবার পড়ে নিতে পারো এর ইতিহাস। কাল ভৈরব মহাদেব মন্দির, এই হচ্ছে পুরো কাল ভৈরবের লাইন, একদম সোজা। বলা হয় আগে কাল ভৈরব মহাদেব মন্দিরে পুজো দিয়ে তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে হয়। তবে এটা তোমাদের ইচ্ছা, তোমরা আগে কাল ভৈরব মন্দিরেও পুজো দিতে পারো অথবা পরে দিলেও কোনো অসুবিধা নেই। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা আলিমগড় মসজিদের কাছে। ও কি সুন্দর লাগছে দেখো এই আলিমগড় মসজিদকে, অসাধারণ। আর এর সামনেই হচ্ছে এখানে বিন্দু মাধব টেম্পল। এখন আছি আমরা, এই হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট, এটাও খুব সুন্দর একটা জায়গা দেখো। আর পঞ্চগঙ্গা ঘাট যে দেয়ালটার উপরে লেখা আছে ওটা কিন্তু মসজিদের দেয়াল। এটাই একটা এখানের বিশেষত্ব যে এইখানে যে পঞ্চগঙ্গা ঘাট, এই ঘাটে আগে নাকি ভগবান বিষ্ণুর মন্দির ছিল, সেটাকে ভেঙেই নাকি মসজিদ, এই মসজিদটা বানানো হয়েছিল। এরপরে আমরা হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে আবারও বিকেলে বেরিয়ে পড়ি নমঘাটের কাছে। ওখান থেকে হাঁটতে হাঁটতে সমস্ত ঘাটগুলো ঘুরতে ঘুরতে চলে আসি আবারও মণিকর্ণিকা অথবা দশাশ্বমেধ ঘাটের কাছে। মেদাকিতে এসছি, আর এখান থেকে এসে রাজঘাট যাবার আজকে টোটো করলাম, মানে টোটো এখানে রাজঘাটই যাচ্ছে আর কাশী স্টেশন যাচ্ছে। অন্যান্য সময় পুরো নমঘাট পর্যন্ত যায়, কিন্তু আজকের দিনের জন্য যাচ্ছে না। যাই রাজঘাট পর্যন্ত, ওখান থেকে হেঁটে নমঘাট চলে যাব। এই হচ্ছে কাশী রেলওয়ে স্টেশন, আর কাশী স্টেশনের ঠিক এই সামনেটা দিয়ে এখন আমরা যাচ্ছি রাজঘাট, আর সেখান থেকে আমরা বাঁদিক দিয়ে চলে যাব নমঘাটের দিকে। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে নমঘাট। জানো নমঘাটের এই যে হাতের এই সাইনটা, এটা কিন্তু খুব জনপ্রিয়, খুব বিখ্যাত, বেশ কিন্তু সুন্দর লাগে। আর দেখো এরপর এই নমঘাট থেকে হাঁটতে হাঁটতে কত যে ঘাটকে ক্রস করে আমরা এসে পৌঁছালাম দশাশ্বমেধ ঘাটের কাছে। এই ঘাটগুলোর হাঁটার সবথেকে সঠিক সময় হচ্ছে শীতকালে, কারণ জল না থাকলে প্রত্যেকটা ঘাটে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ও সহজেই হেঁটে পৌঁছানো যায় একটা ঘাট থেকে আরও একটি ঘাটে। ব্যাস সারাদিন ধরে ঘুরলাম আমরা, ঘুরে আবারও চলে এলাম সন্ধেবেলা হোটেলে। হোটেলে এসে রেস্ট নাও, অনেকটা জার্নি হয়েছে। রেস্ট নেওয়ার আগে কয়েকটা জিনিস বলে দিই, যে তোমরা যে সমস্ত ফেমাস জিনিসগুলো এখানে আছে
খাবার দাবারের জন্য, সেগুলো তো তোমাদের একবার দেখালাম। আর তোমরা কিন্তু অবশ্যই এসে এদিনকারও যেগুলো বাকি থাকছে সেগুলো তোমরা ট্রাই করে নিতে পারো। ব্যাস, তোমাদের এই জায়গাগুলো ঘোরা হয়ে গেল। এইবার আমরা এন্টার করছি সেদিনকার ঘুমিয়ে পড়ে। পরের দিন হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিন আমরা কি করব? তৃতীয় দিন আমরা ঘুরে দেখব হচ্ছে কোথায়? তৃতীয় দিন আমরা ঘুরব সারনাথ, কাশী নরেশের যে রাজপ্রসাদ আছে সেই কাশী নরেশের রাজপ্রসাদ, এইগুলো সমস্ত জায়গাগুলো তোমরা সারাদিন ধরে ঘুরে দেখবে। মানে এ কিন্তু এক আলাদা ভাইব। আর যদি মনে হয় বিকেলবেলাটা তোমরা সেদিনকার হাঁটতে হাঁটতে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে আসতে চাও, মানে এই দেখো কি সুন্দর ট্রেন যাচ্ছে ওপর দিক দিয়ে, মানে এই সমস্ত ভাইবগুলো যদি নিতে চাও, এই যে ব্রিজটা পেছনটায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু একদম এই রাজঘাট আর নমঘাটের মাঝখানে। জানো এরপরেই হচ্ছে কাশী স্টেশন, যেটা তোমরা বারাণসীর একদম ঘাট থেকে বিকেলবেলা হাঁটতে হাঁটতেও চলে আসতে পারো। আর এই ব্রিজটার ওপর দিক দিয়ে কিন্তু মানুষজন হাঁটাচলা করে। তো এই সমস্ত জায়গাগুলো তোমরা ঘুরতে পারো। এই সমস্ত জায়গাগুলো ঘুরতে গেলে তোমরা অটো করে, টোটো করেও এখানে আসতে পারো। যদি মনে হয় ঘাট অনুযায়ী সোজা হেঁটে হেঁটে চলে আসবে এখানে, সেটাও তোমরা করতে পারো। তো অনেক উপায় আছে তোমাদের কাছে এখানে পৌঁছানোর। তবে আমি বলবো যে তোমরা চাইলে সেদিনকার সারনাথের দিকটা ঘুরতে পারো। সারনাথ ভ্রমণ, যেটা বারাণসীর আউটসাইড, সাথে বারাণসীর কিছু অংশ। চলো সেগুলো দেখে নিই আমরা কী করে ঘুরবো আর কোথা থেকে গাড়ি বুক করব। যে জায়গাটায় আছি এটা হচ্ছে গির্জা মোড়। এই দেখো লেখা আছে গির্জাঘর, এটাই হচ্ছে গির্জা। আর এখান থেকে কিন্তু অনেক গাড়ি পাওয়া যায়। যে আমার পেছনে দেখছো আনন্দ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আজকে এদের মাধ্যমে কিন্তু ঘুরবো আর সাইট সিনটা ঘুরবো। তার কারণ বাইরে জিজ্ঞেস করছিলাম, গাড়িতে ওরা অনেক বেশি চাইছিল, 1600 টাকা করে। আজকে সারনাথ ঘুরবো, রামনগর ফোর্ট ঘুরবো, আর সাথে কিন্তু থাকছে এখানে যে ইউনিভার্সিটি বিখ্যাত সেগুলো আমরা ঘুরবো। ওই ইউনিভার্সিটির মধ্যেও নাকি মন্দির আছে। তো সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু আজকে ঘুরিয়ে দেখাবো। আজকে আমরা এদের মাধ্যমেই ঘুরছি। ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকলো। দেখো গির্জা যে মোড়, এখানে আমাদের গাড়িটা চলে এলো। এবার উঠে পড়ি হচ্ছে গিয়ে গাড়িতে। এই দিন আমরা প্রথমেই ঘুরে দেখেছিলাম সারনাথ মন্দির, ভারতবর্ষের 4টি বৌদ্ধ তীর্থস্থানের মধ্যে একটি অন্যতম। ও ওখানে তোমরা দেখতে পাবে 128 ফুট উঁচু গৌতম বুদ্ধের একটি মূর্তি। এছাড়া এখানে বিভিন্ন দেশের ভিক্ষুকদের তৈরি করা বিভিন্ন মন্দির দেখতে পাবে, যেগুলো এখানের খুবই আকর্ষণীয় মন্দির। এরপর এই সমস্ত জায়গা দেখে আমরা চলে গেলাম সাঁচি স্তূপা ঘুরতে, যেটি এখানকার সবথেকে পুরনো একটি স্তূপা। এরপরে দেখলাম এখানে ইতিহাস জানলাম, দেখলাম এখানের জৈন মন্দির, বইয়ের পাতায় যে জৈন মন্দির পড়েছি। ও সব শেষে জৈন মন্দির দেখে গেলাম কাশী নরেশের বাড়ি, ও যেখানে গিয়ে দেখলাম একটি মিউজিয়াম, এটিকে রামনগর ফোর্টও বলা হয়। এরপর গেলাম যুগল কিশোর বিড়লা তৈরি বিড়লা মন্দির দেখতে। এখানে বিড়লা মন্দির দেখে আমরা এরপরে পৌঁছালাম তুলসী মন্দির দেখতে, বা যাকে বলা হয় তুলসী মানস মন্দির। সমস্ত জায়গাগুলো দেখে আবারও চলে এলাম আমরা হোটেলে। ব্যাস, আমাদের সারাদিন এই সমস্ত জায়গাগুলো ঘুরে আমরা মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করলাম। এইবার পরের দিন আমাদের ট্রেন, যদি মনে হয় সকালবেলার দিকে ট্রেন ধরবে, যদি মনে হয় বিকেলের দিকে ট্রেন ধরবে, যেমন খুশি ট্রেন ধরো। প্রচুর ট্রেনের অপশান আছে। যদি দীনদয়ালু থেকে ধরো তো প্রচুর ট্রেন, বারাণসী থেকে ধরলে তো মোটামুটি আছে 6-7টা ট্রেনের অপশান। তো এই সমস্ত ট্রেনগুলোই করে তোমরা আবারও ফিরে আসো পরের দিন। অথবা আমি কি করেছিলাম, যেদিনকারই সারনাথ ভ্রমণ করেছিলাম সেদিনকারই রাত্রিবেলা ট্রেন ধরে আমি আবারও কলকাতায় চলে এসেছিলাম। তো এই হচ্ছে কিছুটা। আর কি বলবো, ব্যাস কলকাতা পৌঁছালাম। বারাণসীর 3 দিনের ট্যুর করে প্রায় 2 রাত 3 দিন অনুযায়ী কেমন খরচা হতে পারে বারাণসীতে, এই যে আমরা এতগুলো জায়গা ঘুরলাম, তো সেগুলো চলো তোমাদেরকে একটা এক্স্যাক্ট হিসাব দিয়ে দিই, তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে 3 জনের খরচ কত। ট্রেনে আপ ও ডাউনের সম্পূর্ণ খরচ 2250 টাকা 3 জনের, 375 টাকা করে এক একজনের ভাড়া। হোটেল 3 দিনের খরচ 2000 টাকা করে, 3 দিনে 6000 টাকা। আমি বেশি টাকাই ধরে রাখলাম। 3 দিনে 3 বেলার খাবারের খরচ হচ্ছে 1000 টাকা করে, 3 দিনে 3000 টাকা। অন্নপূর্ণা মন্দিরের ভোজনালয়তে যদি গিয়ে খেতে পারেন তাহলে খরচাটা পুরোটাই বাঁচানো যায়। পুজো দিতে খরচ 300 টাকা। নৌকায় করে ঘাটে ঘোরার খরচ হচ্ছে 200 গুণ 3 মানে 3 জনের 600 টাকা। সাইট সিনে ঘোরার খরচ 2000 টাকা। আমি সমস্ত খরচগুলো বেশি করেই ধরলাম। সম্পূর্ণ খরচ 3 জনের হলো 14,150 টাকা। একজনের খরচ 4,716 টাকা। যদি খাবারের খরচ বাঁচানো যায় সেক্ষেত্রে হবে 12,000 টাকা।
তাহলে একজনের খরচ গিয়ে দাঁড়াবে 4000 টাকা। ব্যাস, ঘোরা হয়ে গেল, হিসাব পেয়ে গেলে আর কি চাই। আশা করছি তোমাদেরকে আমি সম্পূর্ণ গাইড দিতে পারলাম এই বারাণসী সম্পর্কে, যে বারাণসীতে তোমাদের এক্স্যাক্ট কত খরচ হতে পারে। খাওয়ার দাওয়ার দিকটাও তোমাদের সামলে দিলাম যে কীভাবে তোমরা ফ্রিতেও খেতে পারো। তো অনেক কিছু আছে, বারাণসী আসলে খুব একটা খরচা হয় না। বারাণসী যদি তোমরা আসতে চাও আসতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব সুন্দর মতন গিফট করতে পারলাম। চলো, যারা যারা এই 2025-এ ঘুরতে আসছো বারাণসী, তারা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা প্ল্যান বানিয়েছো। কোনো অসুবিধা হলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, কোনো গাইডের দরকার হলে। ব্যাস, চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, আরও ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই, হর হর মহাদেব।